প্রায় ১.৫ বছর আদ্রিয়ান ইব্রাহিম সাহেবের আন্ডারে কাজ করেছেন। বিভিন্ন অপারেশন, সার্জারি সহ সকল বিষয়ে ওনার দক্ষতা তাকে মুগ্ধ করেছে। আদ্রিয়ান তার ডক্টরি ক্যারিয়ারে ইব্রাহিম সাহেবের অবদান ছিল অসামান্য। আদ্রিয়ান ইব্রাহিম সাহেবকে ভালোবেসে গুরুর আসনে বসিয়েছে। আদ্রিয়ান যখন ইন্টারিং শেষ করে ডক্টর হয়েছিল, তখন কার জীবনে আসে ইব্রাহিম সাহেবের বড় মেয়ে জিয়া। জিয়া তখন ইন্টার হিসাবে জয়েন করেছিল হসপিটালে এবং তার সিনিয়র ডক্টর ছিল আদ্রিয়ান। আদ্রিয়ান ডক্টর হওয়ার আগে থেকেই নারী জাতি থেকে দূরে থাকতো। তবে জিয়া তার ছেলে মেয়ে ছিল আর তার ছাত্রী, তাই সে জিয়ার সাথে মাঝে মধ্যে কথা বলতো, যদিও তার কাজ রিলেটেড বা জিয়ার পড়াশোনার বিষয়ে। শুরু থেকে জিয়ার প্রতি তার কোনো ধরনের অনুভূতি ছিল না তার। কিন্তু হসপিটালে ইন্টারিং করার সময় থেকে জিয়া আদ্রিয়ানকে পছন্দ করত। আদ্রিয়ানের কথাবার্তা, তার ব্যক্তিত্ব, তার ব্যবহার জিয়াকে মুগ্ধ করে। ধীরে ধীরে জিয়া আদ্রিয়ানের প্রেমে পড়ে যায়, তাকে ভালোবেসে ফেলে। জিয়া বিভিন্ন অজুহাত দিয়ে আদ্রিয়ানের কাছে আসার চেষ্টা করে, তার ভালোবাসা প্রকাশ করতে চাইতো, কিন্তু আদ্রিয়ান সবসময় জিয়া থেকে দূরে থাকতো, তার ভালোবাসা নামক যন্ত্রণা থেকে মুক্তি চাইতো। জিয়া যখন ইন্টারিং শেষ করে ডক্টর হয়ে হাসপাতালে জয়েন করে, তখন থেকে তার অত্যাচার দ্বিগুণ বেড়ে যায়। সে হুটহাট করে আদ্রিয়ানের কেবিনে চলে আসতো, তাকে জড়িয়ে ধরতো। আদ্রিয়ান তাকে হাজারবার নিষেধ করেছে, কিন্তু সে শোনেনি। জিয়ার এমন অত্যাচারে আদ্রিয়ান বিরক্ত হতো, কিন্তু সে ইব্রাহিম সাহেবকে জিয়ার কথা জানায়নি। উনি হয়তো মেয়ের এমন বেয়াদবির কথা শুনে কষ্ট পাবেন। আর জিয়ার বয়স কম, এই বয়সে মেয়েরা সাধারণ ভালোবাসা নামক পাগলামি একটু করেই থাকে। জিয়ার সকল বেয়াদবি আদ্রিয়ান সহ্য করে নিয়েছে, কিন্তু আজ সব ধৈর্যের সীমা অতিক্রম করে ফেলছে আদ্রিয়ানের। জিয়া আর আদ্রিয়ান এতক্ষণ হাসপাতালে বিভিন্ন বিষয়ে কথাবার্তা বলছিল। ইব্রাহিম সাহেব এখন হাসপাতালে খুব বেশি উপস্থিতি থাকেন না, যার জন্য হাসপাতালে যাবতীয় কাজ জিয়া আর আদ্রিয়ানই দেখতে হয়। জিয়া আর আদ্রিয়ান যখন কথা বলা শেষ করে গায়ে হলুদের অনুষ্ঠানের জন্য নিচে যাবে, তখন জিয়া হঠাৎ করে আদ্রিয়ানকে জড়িয়ে ধরে খুব শক্ত করে। আদ্রিয়ানের জিয়ার অন্য হাত ধরে তাকে নিচ থেকে দূরে করার চেষ্টা করে, কিন্তু জিয়া জেদ করে আরও শক্ত করে জড়িয়ে ধরে। জিয়া এর আগেও আদ্রিয়ানকে বহুবার জড়িয়ে ধরেছে, তাই এইবার যখন জিয়া জড়িয়ে ধরে তখন আদ্রিয়ান তাকে নিষেধ করে, তবে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয় না। আদ্রিয়ানকে শান্ত থাকতে দেখে জিয়া দুঃসাহিত এক কাজ করে ফেলে। সে আদ্রিয়ানকে ছেড়ে দিয়ে তার মুখে, কপাল, গালে খুব দ্রুত কিস করতে থাকে। ঘটনা এত দ্রুত আর আকস্মিক ঘটে যে আদ্রিয়ান কিছু সময় যেন অবাক হয়ে যায়। জিয়ার এমন কিছু করবে তা আদ্রিয়ানের কল্পনা অবধি করতে পারেনি। কিন্তু যখন জিয়া তার ঠোঁটে কিস করার উদ্দেশ্যে তার কাছে এগিয়ে যায়, তখনই তাকে এক ঝাটকায় দূরে সরিয়ে তার গালে গুনে গুনে 7টা থাপ্পড় বসিয়ে দেয়। আদ্রিয়ানের পুরুষিলিয়া হাতের 7টা থাপ্পড় খেয়ে জিয়ার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে, তবে তার রাগ হয় ভীষণ। জিয়া বলে, আদ্রিয়ান! চিৎকার করবে জিয়া, 7টা থাপ্পড় খেয়ে? কি তোমার শিক্ষা হয়নি? আরও খেতে চাও? তুমি কোন সাহসে আমার গালে 7টা থাপ্পড় দিলে আদ্রিয়ান? যে সাহসে তুমি আমাকে স্পর্শ করেছো, ওই সাহসে? আমাকে কিস করার সাহস কে দিয়েছে তোমায়? আমেরিকার হাক করা, কিস করা নর্মাল একটা বিষয়। তুমি আমার বন্ধু হও, তোমাকে আমি কিস করতেই পারি, এজন্য কি তুমি আমাকে থাপ্পড় মারবে? অবশ্যই মারবো। আমেরিকায় কি সাধারণ বিষয় তা জানার কোনো আগ্রহ নেই আমার, কিন্তু আমার শরীর বিনা অনুমতিতে স্পর্শ করা আমি একদম পছন্দ করি না। তোমাকে আর আগেও আমি নিষেধ করেছি সে আমাকে টাচ করবে না, কিন্তু তুমি শোনোনি। আজ তো তুমি সব সীমানা অতিক্রম করে ফেলছো জিয়া। ভবিষ্যতে যদি এমন সাহস দেখানোর চেষ্টা করো, তবে তোমার গালে এর চেয়েও শতগুণ জোরে যদি থাপ্পড় না বসাই, তবে আমার নাম আদ্রিয়ান রিদওয়ান না, মাইন্ড ইট। আদ্রিয়ান কথাটা বলে ছাদ থেকে নিচে নেমে আসে, বড় বড় পা ফেলে তার রুমে চলে যায়। জিয়া পরে কতক্ষণ ছাদে অবস্থান করেছে তা আদ্রিয়ান জানে না, আর জানার আগ্রহ তাই নেই। সকাল প্রায় 9টা। আজ আবিহার কারানের বিয়ের অনুষ্ঠান। তাদের জীবনে নতুন অধ্যায় সূচনা হবে আজ। 2টি দেহ আর আত্মার মিলন হবে। বিয়ে নামক এক পবিত্র সম্পর্কে তারা আবদ্ধ হবে। কাল রাতে ছাদে ঘটে যাওয়া ঘটনার কথা মেঘ, আদ্রিয়ান আর জিয়া ছাড়া অন্য কেউ জানে না। বাড়ির সকলে তখন নিচের ড্রয়িং রুমে
গায়ে হলুদের অনুষ্ঠানে ব্যস্ত ছিল। কাল বিকেল থেকে ঘুরে ঘুরে বৃষ্টি হচ্ছে, যার কারণে রিসোর্টের খোলা গায়ে মাঠে গায়ে হলুদের অনুষ্ঠান না করে ড্রয়িং রুমে ঘরোয়া পরিবেশে অনুষ্ঠানের আয়োজন করা হয়। আত্মীয় স্বজনের উপস্থিতি খুব বেশি ছিল না কাল। যারা এসেছিল তারা বেশিরভাগ কারানের পরিবারের পরিচিত লোক ছিল। আর আবিহার পরিবার আমেরিকায় এসেছে মাত্র 6 মাস আগে, যার জন্য এখানে তাদের খুব বেশি পরিচিত মানুষজন নেই। কাল ছাদ থেকে ফিরে এসে আদ্রিয়ানার গায়ে হলুদের অনুষ্ঠান যায় নাই। সারা রাত রুম থেকে বের হয়নি। ফারহানা বেগম তার রুমের দরজায় এসে অনেকবার ডাক দিয়েছিল, কিন্তু আদ্রিয়ান অসুস্থতার মিথ্যে অজুহাত দিয়ে তাকে চলে যেতে বলে। সাদে জিয়ার এমন অভদ্রতামা আর বেয়াদবির পর আদ্রিয়ান ভীষণ রাগ হচ্ছে জিয়ার উপর। সারা রাত জেগেছিল সে। যখনই ঘুমানোর চেষ্টা করেছে তখনই জিয়ার করা নোংরা স্পর্শ তার ঠোঁটের ছোঁয়া কথা মনে পড়েছে। আদ্রিয়ানের শরীরের রক্ত রাগে ঘৃণায় টকবক করে গরম হয়ে উঠছে। ছাদ থেকে ফিরে আসার পর ওয়াশরুমে গিয়ে গুনে গুনে 15বার গোসল করেছে আদ্রিয়ান। শরীরে যে স্থানে জিয়ার ঠোঁট স্পর্শ করেছে সব জায়গায় সাবান দিয়ে বহুবার পরিষ্কার করেছে। অতিরিক্ত সাবান ব্যবহার করার কারণে আদ্রিয়ানের মুখে, ঠোঁটে, বুকে রক্ত জমার মতো লাল হয়ে গেছে। তবুও আদ্রিয়ানের রাগ এক বিন্দু পরিমাণও শান্ত হয়নি। জিয়ার নাপাল ছোঁয়ার কথা মনে পড়তেই তার সমস্ত শরীর আগুন জ্বলে ওঠে। আদ্রিয়ান ভুল করেছে কাল। জিয়ার গালের শার্টটা নয়, বরং এর দ্বিগুণ থাপ্পড় বসিয়ে দেওয়া উচিত ছিল। সূর্যের আলোয় ঝলমলে রোদ ঘুম ভেঙে যায় মেঘের। কাল রাতে মেঝেতে শুয়ে ঘুমিয়ে পড়েছিল। সারা রাত হাত থেকে চুয়ে চুয়ে রক্ত পড়েছে। রক্তে মেঝে সম্পূর্ণ লাল হয়ে গেছে। মেঘ যে অজ্ঞান হয়নি এইটাই তার ভাগ্য। মেঘ মেঝে থেকে ওঠার চেষ্টা করে ব্যর্থ হয়। হাত থেকে অতিরিক্ত রক্ত পড়ার কারণে তার শরীর ঠান্ডা হয়ে গেছে, সমস্ত দেহ অবশ। মেঘ প্রায় 3বার চেষ্টা করার পর বিছানা ধরে ধরে একটু উঠে দাঁড়ায়। দেওয়ালে ভর দিয়ে ওয়াশরুমে যায়, মুখে পানি দেয়। কাল রাতে কান্নার পরে চোখ লাল হয়ে গেছে। এরপর রুমে ফিরে আসে। আলমারি থেকে ওষুধের বাক্স বের করে মলম লাগায়। মেঘের মুখ চোখ ভীষণ চুপসে গেছে। ব্যথায় ওষুধ খেয়ে নেয়। ঘুমের সব জিনিসপত্র ভেঙে চুরে গেছে, যা মেঘ ধীরে ধীরে ঠিক করে। সময় প্রায় 10টা। আদ্রিয়ান তার রুম থেকে বের হয় কারানের রুমে যাওয়ার উদ্দেশ্যে। বিয়ের অনুষ্ঠানে কারান কী পরবে তা জানার জন্য। আদ্রিয়ান যখন দরজা খুলে বের হয় তখন মেঘও বের হয়। তাদের রুমের পাশাপাশি থাকায় আদ্রিয়ান মেঘকে দেখে, তবে মেঘ তাকে দেখে না, খেয়ালও করে না। মেঘের সম্পূর্ণ মনোযোগ তার হাতে থাকা ফোনের দিকে। আদ্রিয়ান তার সামনে দিয়ে হেঁটে যায়। মেঘ তাকায় না। এইবার আর আদ্রিয়ানকে দেখে তার চোখে পানি জন্মায় না, তার পা স্থির হয়ে যায় না। সে রুমের দরজা খুলে আবার রুমে চলে যায় না। মেঘ সাধারণভাবে আদ্রিয়ানের পাশ দিয়ে হেঁটে যায়, যেন আদ্রিয়ান নয়, এটা কোনো সাধারণ মানুষ তার কাছে। আদ্রিয়ানও মেঘের সাথে কথা বলে না, যদিও একবার মনে হয়েছিল মেঘ তাকে ইগনোর করছে। কিন্তু মেঘের ইগনোর করায় আদ্রিয়ানের কী যায় আসে। আদ্রিয়ান মেঘের পাশ কাটিয়ে চলে যায় কারানের রুমের উদ্দেশ্যে। কারানের রুমের উদ্দেশ্যে মেঘও তার হাতে থাকা ফোন দেখতে পায় আর সিঁড়ি দিয়ে নিচে নেমে যায়। নিচে সকল কাজিনরা নাচের অনুশীলন করছে। বিয়ের অনুষ্ঠানে নাচ করবে বলে, তবে মেঘকে সিঁড়ি দিয়ে নিচে নামতে দেখে তারা থমকে যায়। মেহেদি অনুষ্ঠানের মদ খাওয়া বিষয়টা নিয়ে সবাই অনেক অনুতপ্ত। মেঘকে দেখে তারা দূরে সরে যায়। মেঘ সকলের এমন ব্যবহার দেখে অবাক হয়ে যায়। মেঘ বলে, কি হয়েছে তোমার? আমাকে দেখে দূরে সরে গেলে কেন? নাচের অনুশীলন করবে না? মেঘ কাজিনদের কাছে এগিয়ে যায়, এইবার এই কথা বলে। মেঘকে নিচ থেকে কথা বলতে দেখে সকলে বলে, সরি মেঘ, ওই দিন রাতে তোমাকে জোর করে মদ খাওয়ানোর জন্য। সত্যি আমরা সরি। মেঘ এখন বুঝতে পারে সকলের তারা থেকে কেন দূরে চলে গেছে। মেঘ হাসি মুখে বলে, এখানে সরি বলার কি আছে? এক বন্ধু অন্য বন্ধুর সাথে মজা করতেই পারে। সত্যি মেঘ, তুমি আমাদের মাফ করে দিয়েছো? অবশ্যই। আচ্ছা, আগের ঘটনা বাদ দাও, এখন বলো তোমরা বিয়ের অনুষ্ঠানের জন্য কি নাচের অনুশীলন করছিলে? মেঘ, তুমি কি নাচ করবে আমাদের সাথে? অবশ্যই করব, আমার প্রিয় বান্ধবীর বিয়ে বলে কথা।
মেঘ আর কাজিনা নাচের অনুশীলন করে। এরপর বিয়ের অনুষ্ঠানে তারা কী কী করবে সব কিছু পরিকল্পনা করে। মেঘের মাথায় একটা দুষ্ট বুদ্ধি আসে, যা সে সবাইকে বলে। মেঘের বুদ্ধি শুনে সকলে রাজি হয়। প্রতীকী মেঘের পরিকল্পনা শুনে হাসে। সকলের সাথে মেঘও খিলখিল করে হেসে ওঠে। আজ কতদিন পর মেঘ হাঁটছে, প্রাণ খুলে আনন্দ করছে। মেঘ এখন সকল অতীত ভুলে শুধু তার কেরিয়ার আর খুশির উপর মনোযোগ দিবে। আমেরিকা এক শহরে বর্ধকিত এক রিসর্টে বিয়ে হচ্ছে দুই নবদম্পতির। একজনের নাম আভিয়া আর অন্যজন কারান। বিয়ের সম্পর্ক সবচেয়ে পবিত্র আর মধুর সম্পর্ক, যার দ্বারা দুজন নবদম্পতি তাদের নতুন জীবন শুরু করে। সারা জীবন একে অন্যের পাশে থাকার প্রতিজ্ঞা করে। সুখে দুঃখে জীবনের প্রতিটা ক্ষেত্রে তারা ছায়া হয়ে একে অন্যের পাশে থাকে। সময় প্রায় 2টা। রিসোর্টের এক রুমে সাদা শুভ্র রঙের শাড়ি পরে মাথা অবধি ঘোমটা দিয়ে বসে আছে আবিহা। তার গলায় সাদা হীরের হার, কানে সবুজ আর গোলাপি রঙের ইয়ারিং, হাতে ডায়মন্ডের রিং। সারা শরীরে হিরে আর মুক্তোর গহনা থাকলে তার নাকে রয়েছে স্বর্ণের নথ। সাধারণত সাজসজ্জার আবিহাকে ভীষণ সুন্দর লাগছে। আবিহার ফর্সা মুখে লজ্জার রক্তিমা ফুটে উঠেছে, আর তার চোখে রয়েছে শতখানিক স্বপ্ন। আজ তার জীবনের নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। অপরপক্ষে মেঘ তার রুমের আয়নার সামনে দাঁড়িয়ে রয়েছে। বিয়ের অনুষ্ঠানে আর সকলে সাদা রঙের শাড়ি বা জামা কাপড় পরবে। আমেরিকার বিয়ের অনুষ্ঠান প্রায় সকল সাদা রঙের ড্রেস পরে থাকে, যার জন্য এই বিয়ের অনুষ্ঠানে সকলের ড্রেসিং কোড সাদা ঠিক করা হয়েছে। মেঘ সাদা রঙের এক গোল রাউন্ডে জামা পরেছে, তার মধ্যে হালকা সোনালি রঙের পুঁতি দিয়ে কাজ করা। আর সে শাড়ি পরবে না, কারণ বিয়ের অনুষ্ঠানে তার অনেক কাজ। সকলের কাজিনদের সাথে মিলে সেও দুষ্টু পরিকল্পনা করেছে, তার সফল করতে হবে। তাছাড়া বিয়ের অনুষ্ঠানে মেঘ আজ ডান্স করবে। যদি শাড়ির মধ্যে পা আটকে যায় বা ভুল করে সকলের সামনে শাড়ি কুচি খুলে যায়, তবে সর্বনাশ হয়ে যাবে। মেঘ তাই কোনো প্রকার রিস্ক নেয় না। সে শাড়ি পরা বাদ দিয়ে সাধারণ জামা পরে নেয়। মেঘ তার হাতে পায়ে লাল কাচের চুড়ি পরে, একজোড়া রূপার নুপুর পরে, যা তার মৃত মায়ের শেষ স্মৃতি। মেঘের সাধারণ সাজসজ্জা নিজেকে মানানসই সাজায়। এরপর ঠোঁটের কোণে এক মিষ্টি হাসি বজায় রাখে। মেঘ রেডি হয়ে আবিহার রুমে যায়। সকলের নাচের অনুশীলন শেষে একবার আবিহা রুমে গিয়েছিল, এরপর আর যাওয়া হয়নি। আবিহাকে বউ সাজে দেখার ভীষণ আগ্রহ হলো মেঘের। মেঘ আবিহার রুমে গিয়ে দেখে আবিহার মাথা নিচু করে বিছানায় বসে আছে। আত্মীয় স্বজন সকলে তাকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে। মূলত তারা নতুন বউকে দেখছে। আর কারানের বাড়ির লোকজন যেহেতু আগে থেকে এই রিসোর্টে অবস্থান করেছে, তাই অনেক মানুষ হয়েছে। মেঘ সকলের ভিড় উপেক্ষা করে আবিহার কাছে যায়, বিছানার পাশে বসে আবিহাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে। নববধূর সাজে আজ আবিহাকে ভীষণ সুন্দর লাগছে। আবিহা মেঘকে দেখে বলে, মেঘ, তুই এতক্ষণে কোথায় ছিলি? রুমে ছিলাম, তোর বিয়ের জন্য তৈরি হচ্ছিলাম। মেঘ মিষ্টি হাসি দিয়ে কথাটা বলে ওঠে। আজ কতদিন পর মেঘের মুখে সেই চিরচেনা হাসি দেখছে আবিহা। বাংলাদেশে থাকতে যখন মেঘ আর সে একই ফ্ল্যাটে থাকতো, তখন তারা একসাথে কত মজা করতো। বাইরে খাবার খেতে যেত, ছুটির দিন রুমে বসে টিভি দেখতো। মেঘ তখন সবসময় হাসি মুখে থাকতো। কিন্তু আমেরিকায় আসার পর থেকে মেঘ কেমন জানি নীরব আর মনমরা হয়ে গিয়েছিল। আবিহা মনে করেছিল মেঘ হয়তো তার পরিবার বা দেশ ছেড়ে নতুন জায়গায় এসেছে, যার জন্য তার মন খারাপ। কিছুদিন পর ঠিক হয়ে যাবে। মেঘের পরিবার বলতে সে জামাল তালুকদার আর শারনীল বেগম শিষ্টু এদের জানতো। যদিও মেঘ তার ব্যক্তিগত জীবন সম্পর্কে খুব একটা কথা বলেনি, তবুও আবিহার মনে হতো মেঘের জীবনে হয়তো কোনো কষ্ট আছে, যার জন্য মেঘ সবসময় লুকিয়ে লুকিয়ে কান্না করতো, কষ্ট পেত। মেঘকে আজ হাসি মুখে দেখে আবিহার শান্তি পায়। হঠাৎ নিচে মানুষের হট্টগোল শোনা যায়। সকালে উচ্ছ্বাসিত কণ্ঠে বলে ওঠে, বর এসেছে, বর এসেছে, আবিহাপুর বর এসেছে। বর মানে কারান এসেছে। যদিও কারান আর আবিহার বিয়ে একই রিসোর্টে হচ্ছে, তবে কারানের মা ফারহানা বেগমকে বলেছে কারান আজ তার বাড়ি থেকে বর সেজে বিয়ের অনুষ্ঠানে আসবে। কিন্তু আত্মীয় স্বজন আর বাসায় যায়নি, তারা রিসোর্টে থাকে। যেহেতু এখানে বিয়ে হবে, কারান আর আদ্রিয়ান সকালে 11টার দিকে তাদের বাসায় চলে যায়।
কারণের পরিবার নিয়ম অনুসারে বর তার নিজ বাসা থেকে গাড়ি করে বের হয় বউ আনতে। যেহেতু পারিবারিক নিয়ম আর ফারহানা বেগমের আদেশ, তাই আর কেউ মানা করেনি। বর এসেছে কথাটা শুনে আবিয়ার ঘরে থাকা আত্মীয় স্বজন সকলে নিচে চলে যায়। ঘর এখন সম্পূর্ণ ফাঁকা। মেঘ আর আবিয়া ছাড়া অন্য কোনো ব্যক্তি উপস্থিতি নাই। আবিয়া মেঘকে কিছু বলার উদ্দেশ্যে তার দিকে তাকায়। হঠাৎ আবিয়ার চোখ যায় মেঘের হাতে কাটা স্থানের দিকে, যেখানে ব্যান্ডেজ করা। আবিয়া বিচলিত কণ্ঠে বলে ওঠে, মেঘ, তোর হাতে কি হয়েছে? ব্যান্ডেজ করা কেন? মেঘ তার হাতের দিকে তাকায়। কালকে রাতের ঘটনার কথা মেঘের মনে পড়ে। সাথে সাথে তার চোখে মুখে থাকা হাসি বিলীন হয়ে যায়। মেঘ সত্যি কথা বলতে পারবে না আবিয়াকে, তাই মিথ্যে অজুহাত দিয়ে বলে ওঠে, কাল রাতে হঠাৎ করে ওয়াশরুমে পড়ে গিয়েছিলাম। ওয়াশরুমের দরজা চিপায় হাত চলে গিয়েছিল, যার জন্য সামান্য একটু কেটে গিয়েছে। আবিয়া মেঘে কেটে যাওয়া হাত আলতো হাতে ধরে বলে, তোর নিশ্চয়ই অনেক ব্যথা লেগেছে মেঘ। শরীরে ব্যথা সকলে দেখতে পায়, কিন্তু মনের ক্ষত না। মেঘের মনে যে ব্যথায় প্রতিনিয়ত রক্তক্ষরণ হচ্ছে তা শুধু মেঘ অনুভব করে। মেঘ দীর্ঘশ্বাস ফেলে বলে ওঠে, কিছু কিছু আঘাত সবসময় কষ্ট আর ব্যথা দেয় না। জীবনে আঘাত পাওয়া খুব জরুরি। যখন কষ্ট দুঃখে ব্যথায় মানুষের দেওয়ালে পিঠ ঠেকে যায়, তখন মানুষ ঘুরে দাঁড়ায়। মনের সকল বাধা বিপত্তির সাথে একাই লড়াই করে, আবার একাই নতুন জীবন শুরু করে। মেঘের কথা আবিয়া বুঝতে পারে না, তার বোঝার কথাও না। আবিয়ার সাথে মেঘকে সান্ত্বনা দেয়, যাতে সে তার মনের কোনো দুঃখ কষ্ট লুকিয়ে না রাখে। যদি কোনো কষ্ট থাকে তবে যেন তার সাথে শেয়ার করে। কিন্তু মেঘ মুখ ফুটে কিছুই বলে না। সে মিষ্টি হাসি দিয়ে বোঝায় তার মনে কোনো কষ্ট নাই। মেঘ আর আবিয়ার কথার মাঝে নিচ থেকে সকল কাজিনরা মেঘকে ডাকতে থাকে, বর এসেছে, মেঘকে যেতে হবে। সকালে যা পরিকল্পনা করেছে তা সফল করতে হবে। মেঘ আবিয়ার রুম থেকে বের হয়ে নিচে চলে যায়। রিসোর্টের গেটের সামনে দাঁড়িয়ে রয়েছে কারান আর আদ্রিয়ান সহ আরো বন্ধু বান্ধব। আবিয়ার মা তৃপ্তি বেগম তাদের গাড়ি থেকে মিষ্টি আর আংটি নিয়ে নামায়। কারান আর আদ্রিয়ান একই গাড়িতে রয়েছে, তারা একসাথে নামে। কারান গাড়ি থেকে নেমে গেট দিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করতে যাবে, তখনই আবিয়ার কাজিনরা তাদের আটকে দেয়। আরে কারান ভাই, কোথায় যাচ্ছেন? কারান যেহেতু কাজিনদের আগে থেকেই চিনে আর তাদের সাথে সে যথেষ্ট ফ্রি, তাই কারান বলে, বিয়ে করতে এসেছি, বউয়ের কাছে যাচ্ছে। কারান বিহারের মতো বলে উঠে কথাটা। কাজিনরা সকলে হেসে ওঠে। কাজিনরা বলে, বউয়ের কাছে অবশ্যই যাবেন, কিন্তু তার আগে পকেট থেকে সামান্য 5 লাখ টাকা বের করে দিবেন। 5 লাখ টাকা? আর 5 লাখ টাকাকে সামান্য বলতো তোমরা? জি কারান ভাই, অতি সামান্য টাকা। 5 লাখ টাকার চেয়ে 1 টাকা কম হলে এই গেট খোলা হবে না। না আপনি বিয়ের আসরে যেতে পারবেন। 5 লাখ টাকায় কতটা শূন্য থাকে তোমরা তা জানো? এত টাকা আমি দিতে পারবো না। তবে আজ আপনার বিয়ে করাও হবে না কারান ভাইয়া। সকলের ভিড়ে পিছন থেকে একজন কথাটা বলে ওঠে। সব কাজিনরা সামনে থেকে সরে যায়। মেঘ পেছন থেকে বের হয়ে আসে। কারান মাকে দেখে অবাক হয়ে বলে, মেঘ তুমিও? আমিও মানে? আজ আমার বান্ধবীর বিয়ে আর আমি গেট ধরবো না? তাড়াতাড়ি 5 লাখ টাকা দেন, না হলে কিন্তু আপনার আজ বিয়ে করা হবে না। মেঘের কথা শুনে কারান বলে, মেঘ 5 লাখ টাকা দিলে আমার কাছে 1 টাকাও থাকবে না। বিয়ের পর তোমার বান্ধবীকে কি খাওয়াবো বলো? পরে আবিহার আমাকে না খেয়ে থাকতে হবে। ওহ, আমার গরিব কানান ভাই। আচ্ছা, আপনাকে 5 লাখ টাকা দিতে হবে না, একটু 6 লাখ টাকা দেন। 5 লাখ টাকার চেয়ে 6 লাখ কম? অবশ্যই কম। আপনি যদি এখন টাকা না দেন তবে এই রকম করে আরও কমতে থাকবে। যেমন 6 লাখ থেকে 7 লাখ, এরপর 8 লাখ থেকে 9 লাখ। কারণ আর মেঘ সহ সকলের কথায় আদ্রিয়ান ভীষণ বিরক্ত বোধ করছে। মেঘ মনে হয় আদ্রিয়ানের বিরক্তিমাখা মুখ দেখেই নাই, অবশ্য তার দেখার ইচ্ছেও নাই। সে তার হাসি আনন্দে মজায় ব্যস্ত। আদ্রিয়ান বিরক্ত হয়ে বলে, কারণ যত টাকা চাইছে তা দিয়ে দে। মামার ব্যবসা থেকে কোটি কোটি টাকা আসে, ওরা তো মাত্র 5 লাখ টাকা চেয়েছে, এমন কিপটেমে করছিস কেন? আদ্রিয়ানের কথা শুনে কারণ বলে, এই আদ্রিয়ান, তুই কি আমার ভাই না শত্রু? বিয়ের গেটে কোথায় বরের বন্ধুরা ঝগড়া করে টাকা কমায়, আর তুই টাকা দেওয়ার কথা বলছিস? কারণ তোর এইসব বকবক আমি বিরক্ত হয়ে যাচ্ছি। দয়া করে টাকা দে, নাহলে গেট খুলে আমাকে ভিতরে যেতে দে।
আদ্রিয়ান, তুই না আসলে একটা বইরা খাটাস। রসকর সিঙ্গারা বুলবুলি তোর মধ্যে কিছুই নাই। কারণ আর কিছু না পেয়ে পকেট থেকে টাকা বের করে মেঘ সহ সকল কাজিনদের দেয়। এরপর তারা গেট খুলে বরকে ভেতরে নিয়ে যায়। মেঘ আদ্রিয়ানের দিকে ফিরেও তাকায় না, তার মানে তার ইচ্ছেও জাগে না। আদ্রিয়ানও মেঘকে তো মনোযোগ দিয়ে দেখে না। বিয়ে বাড়ি সকলের খাওয়া দাওয়া শুরু করে। মেঘ তার সাথে সাথীরা বরের জন্য খাবার নিয়ে যায়। বিয়ে বাড়ির সকল অনুষ্ঠান সাধারণ বাঙালি নিয়মে হবে। কারণ সহ সকল বন্ধুদের হাত ধোয়ার জন্য মেঘ সহ সকলে তাদের হাত বাড়িয়ে দেয়। ভাগ্যক্রমে আদ্রিয়ান যখন হাত বাড়িয়ে দেয় তখন মেঘ বেখালিভাবে তার হাত ধরে। মেঘ যখন বুঝতে পারে এটা আদ্রিয়ান তখন সে হাত ছেড়ে দিতে চায়, কিন্তু পরক্ষণই আবার হাত ধরে। কারণ আদ্রিয়ান এখন শুধু তার বন্ধুর দেবর, অন্য কিছু না। মেঘ সযত্নে আদ্রিয়ানের হাত ধরিয়ে দেয়, যেমন অন্যরা করে। মেঘের চোখে পানি জমে না, তার মনে কষ্ট বা ভালো লাগার অনুভূতি তৈরি হয় না। সে সাধারণভাবে সব কিছু করে যেন আদ্রিয়ান তার কেউ হয় না। সময় তখন বিকেল 4টা। কারণ বর্ষে যে বসে আছে স্টেজে, তার আশেপাশে তার বন্ধু আর আদ্রিয়ানের উপস্থিতি রয়েছে। ফারহানা বেগম বিয়ের অনুষ্ঠানে আসেনি। ছেলের বিয়ের দিন মা যায় না, এটাই নিয়ম। যদিও আমেরিকায় এই নিয়ম কেউ মানে না। বাড়ির সিঁড়ি দিয়ে বধূ সাজে আবিয়া নিচে নেমে আসে। তার মাথায় ওড়না, যা মেঘসহ অন্য কাজিনরা ধরে রেখেছে। বিয়ে বাড়ির সকলে সিঁড়ির দিকে তাকায়। মেঘসহ সকল কাজিনরা আবিয়ার নিচে নিয়ে আসে। কারণ আবিয়াকে বউ সাজে দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। কি সুন্দর লাগছে তার বউ পরীকে। কারা যেন চোখ সরাতে পারছেই না। আবিয়ার স্টেজে আসার সম্পূর্ণ রাস্তায় ফুলের পাপড়ি বিছিয়ে দেওয়া হয়েছে। আবিয়া স্টেজে বসে থাকা স্টেজে থাকা কারানকে দেখে। কারান তার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। দেখে আবিয়ার লজ্জা মিশ্রিত হাসি দেয়। মেঘ শুধু তাকিয়ে থাকে আবিয়ার দিকে। ভালোবাসার মানুষের সাথে যখন বিয়ে হয় তখন মানুষ কতটা হাসি খুশিতে থাকে, তবে পূর্ণতা সে সবসময় প্রেমের বিয়ের মধ্যেই আসবে তা কিন্তু ভুল। পারিবারিকভাবেও বিয়ে হলে মানুষ সুখী হতে পারে। প্রতিটি মানুষ তার জীবনের উত্তম একজন জীবনসঙ্গীকে চায়, যে মানুষটা শুধু তার হবে, একান্ত ব্যক্তিগত তার। আবিয়াকে স্টেজে নিয়ে যাওয়া হয়। কারানের পাশে বসায় আবিয়াকে। আবিয়া মাথা নিচু করে বসে আছে। সকল কাজিনরা ছবি তুলছে, ভিডিও করছে। কারণ আবিয়ার সামান্য কাছে যায়, এরপর ধীরে ধীরে বলে ওঠে, ইস, আজ আমার বউকে দেখতে কত সুন্দর লাগছে। বউ এত সুন্দর না হয় না, আমার তো নজর লেগে যাবে। কারণের কথা শুনে আবিহার লজ্জায় পরিমাণ দ্বিগুণ হয়ে যায়। সে মাথা আরো উঁচু করে ফেলে। কারণ শব্দ করে হেসে ওঠে। একটু পর কাজী আসে। বিয়ের স্টেজের পাশাপাশি বসে থাকা বর বইয়ের সম্মতি নিয়ে বিয়ে পড়ানো শুরু করে দেয়। কাজী প্রথমে আবিহাকে জিজ্ঞেস করে, আবিহা মা, তুমি কি কারান চৌধুরীকে বিয়ে করতে রাজি আছো? রাজি থাকলে বলো কবুল। আবিহা নিচু কণ্ঠে বলে ওঠে, কবুল কবুল কবুল। ওয়েট, কবুল বলার সময় তো কাজী আবার কারানকে জিজ্ঞেস করে, কারান, তুমি কি আবিহাকে বিয়ে করতে রাজি আছো? জি, আমি রাজি। কবুল কবুল কবুল। আলহামদুলিল্লাহ, বিয়ে সম্পন্ন হয়েছে। আজ থেকে আপনারা স্বামী স্ত্রী। আবিহার কবুল বলার সময় মেয়েকে একবার তাকায় আদ্রিয়ানের দিকে। 14 বছর বয়সে সে ওই মানুষটার জন্য কবুল বলেছিল, তাকে স্বামী হিসেবে গ্রহণ করেছিল। কিন্তু 7 বছর পর ওই মানুষটা তার জন্য ডিভোর্স পেপার সাইন করেছে। তার মুখ দিয়ে তালাক শব্দটা উচ্চারণ করেছে। অন্য নারীর সাথে সম্পর্ক করে। তার প্রতি সত্যি মনে কোনো মায়া বা ভালোবাসা রাখা উচিত? মেঘে তো বোকা না যে মানুষ তার না তার ভালোবাসার লোভ করবে। মেঘ ঘৃণায় তার দৃষ্টি সরিয়ে নেয়। এরপর আবার বিয়ের অনুষ্ঠানের উপর মনোযোগ দেয়। বিয়ে শেষ হওয়ার পর রিসোর্টের মাঝে গান বেজে ওঠে। সকল কাজিনরা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে নাচ শুরু করে দেয়। মেঘের গান শুনে মনে তার নাচের কথা। মেঘ তাড়াতাড়ি করে নিচে চলে যায়। এরপর গানের তালে তালে ডান্স করতে থাকে। মিউজিক বেজে ওঠে। মেঘ আর কাজিনদের সাথে সকল আত্মীয় স্বজনও যোগ দেয় নাচে। মেঘ কারান আর আবিয়াকে স্টেজ থেকে নিচের মাঠে নিয়ে আসে। কারান আদ্রিয়ানকে নাচার জন্য আসতে বলে, কিন্তু আদ্রিয়ান নিষেধ করে দেয়। পরে কারান জোর করে তাকে মাঠে নিয়ে আসে। মেঘ সহ সকলে নাচতে থাকে।
আদ্রিয়ানও ডান্স করে। মেঘ আবিয়ার সাথে ডান্স করে যখন অপর পাশে ফিরে, তখন তার সাথে দেখা হয় আদ্রিয়ানের, যে তার সামনে দাঁড়িয়েছিল। মেঘ কিছুক্ষণের জন্য থমকায়, এরপর সে আদ্রিয়ানের থেকে দূরে চলে যায়, অন্য কাজিনদের সাথে নাচতে থাকে। মেঘের এমন ব্যবহার আদ্রিয়ানের কাছে অদ্ভুত লাগে, তবে সে কিছু বলে না। তার কি যায় আসে মেঘের ইগনোরের। মেঘ মনের আনন্দে সকলের সাথে ডান্স করতে থাকে। ফাইনালি আবিহা আর কারানের বিয়ে সম্পন্ন হয়।